হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কুয়াশার রং নীল গল্পের শেষ পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে শুধু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে আসছেন এবং আমার গল্প পাঠ শুনতে পছন্দ করছেন, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে কুয়াশার রং নীল। আজ পড়ছি তৃতীয় এবং শেষ পর্ব। নিচের রাস্তায় এসে কর্নেল বললেন, তুমি গাড়িতে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই ট্রান্সপোর্ট কোম্পানিতে যাচ্ছেন তো? হ্যাঁ। বলে কর্নেল রাস্তার ভিড়ের মধ্যে উধাও হলেন। কোথাও হয়তো যানজট বেঁধেছে, তাই এখন রাস্তায় ঠেলা, রিক্সা, টেম্পো, ট্রাক আর মানুষজনের অচল ঠাসাঠাসি অবস্থা। আমার গাড়িকে পেছন থেকে শাসাচ্ছে কারা। ফুটপাত নেই, অগত্যা একটা পাঁচিলের পাশে গাড়ি সরিয়ে নিয়ে গেলাম। এবার বুঝলাম কেন কর্নেল আমাকে গাড়িতে বসে থাকতে বলে গেলেন। কর্নেল ফিরলেন মিনিট 10 পরে। ততক্ষণে ভিড় একটু সচল হয়েছে। বললেন, আবার আমাদের মিসেস ব্যানার্জির বাড়ি যেতে হবে। জ্যামের জন্য একটু দেরি হবে, কিন্তু উপায় কি? সাবধানে ড্রাইভ করছিলাম। সদ্য কিছুদিন আগে গাড়ির বডি পালিশ করিয়েছি। ঠেলা বোঝাই লম্বা লম্বা লোহার রড যেভাবে পাশ কাটানোর চেষ্টা করছে, একটু ছড়ে গেলেই আবার একগাদা টাকা খরচ। বিরক্ত হয়ে উঠেছিলাম ক্রমশ। কর্নেল যেন তা টের পেয়ে বললেন, কলকাতার এই অংশটার সঙ্গে বড় বাজারে অলিগলির তুলনা করে তুমি দৈনিক সত্যসেবক পত্রিকায় একটা রিপোর্টার্স লিখতে পারো। এখানে কিন্তু সত্যি আর একটা বড় বাজার গজিয়ে উঠছে। তোমার কেমন একটা অভিজ্ঞতা হলো বোঝো জয়ন্ত? হেসে ফেললাম। সাংঘাতিক অভিজ্ঞতা। হ্যাঁ, সাংঘাতিকই বটে। কর্নেল চুরুট ধরালেন। ট্রান্সপোর্ট কোম্পানির মালিক ভদ্রলোক বলছিলেন 3 বছর আগেও এরিয়ায় এত মানুষজন ছিল না, বস্তিও ছিল না অত, মোটামুটি ফাঁকা জায়গা ছিল। তাই এখানে ট্রান্সপোর্ট কোম্পানির অফিস খুলেছিলেন। এখন অন্য কোথাও সরে যাওয়ার চেষ্টা করছেন। ববের মোটরসাইকেলের হদিশ পেলেন কিনা বলুন। পেয়েছি। মালিকের এক ছেলের নাম সেলিম আক্তার। বব তার নাকি জিগরি দোস্ত। মাঝে মাঝে সেলিম তার মোটরসাইকেল ববকে ব্যবহার করতে দেয়। গতকাল বিকেলেও দিয়েছিল। তারপর ববের পাত্তা নেই। গত রাতে ববের স্ত্রী, হ্যাঁ সবাই জানে সুশান ডাট্টা ববের স্ত্রী, তো সেলিম খোঁজ নিতে গেলে বলেছে কোনো কোনো রাতে বব রিপন স্ট্রিটে ওর আত্মীয়ের বাড়িতে থাকে। সকালে সেলিম গোম সাহেবের কাছে গিয়ে শোনে ববের স্ত্রী ভোরে বেরিয়েছে। এটা স্বাভাবিক। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে সেলিম গেছে রিপন স্ট্রিটে। আমি তার বাবাকে আমার নেম কার্ড দিয়ে এলাম। ববের খোঁজ পেল কিনা আমাকে যেন রিং করে জানায়। আপনি কি ভদ্রলোকের কাছে ববের খোঁজ করছিলেন? তার বলতে বললাম বব আমার কাছে টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে। সেলিমের বাবা জাবেদ সাহেব বললেন ববকে টাকা ধার দেওয়া উচিত হয়নি। তার ধারণা বব 7টা জুয়া খেলে টালে। সেলিম ওর পাল্লায় পড়েছে, কিন্তু আজকাল ছেলেরা বাবাকে গ্রাহ্য করে না। আপনি আসল কথাটা বললেই পারতেন। কর্নেল আসতে বললেন। ববের রিপন স্ট্রিটের ঠিকানাটা আমার দরকার। মিসেস ব্যানার্জির বাড়ির গেটের কাছে হর্ন বাজালাম। বদ্রীনাথ দৌড়ে এসে সালাম দিল। কর্নেলকে বলল, মেম সাহেব অফিসে আছেন স্যার। আপনি চলে গেলেন, তার একটু পরে মেম সাহেব চলে গেলেন। কর্নেল বললেন, বদ্রি, তোমরা কি বাগানে বা পাঁচিলে রক্তের ছাপগুলো ধুয়ে ফেলেছ? হ্যাঁ স্যার, মেম সাহেব বলছিলেন ধুয়ে সাফ করতে। আমি আর সুরেন সব সাফ করেছি। তোমরা ওখানে কোনো চাবি কুড়িয়ে পাওনি? বদ্রি অবাক হয়ে বলল, না স্যার। একটা চাবি ওখানে কোথাও পড়ে থাকা উচিত। বলে কর্নেল গাড়ি থেকে নামলেন। জয়ন্ত, আমি এখনই আসছি। কর্নেল বদ্রির সঙ্গে প্রাঙ্গণের ছোট্ট বাগানে ঢুকে গেলেন। অ্যালসেশিয়ান কুকুরটার গজরানি শোনা গেল। সুরেনেরও সাড়া পেলাম। তারপর
দোতলার ব্যালকনিতে মালতীকে দেখা গেল। সে বলল, কি হয়েছে বদ্রি? সুরেনের গলা শোনা গেল। কর্নেল সাহেব গত রাত্রে এখানে চাবি ফেলে গেছেন। মালতী অদৃশ্য হলো। আমি ভেবে পেলাম না কর্নেল ওখানে চাবি ফেলে গেছেন কি করে। ওই ধরনের ভুল তার কখনো হয় না। তাছাড়া চাবি টাবি ওর পকেটে থাকার কথা। ওখানে গত রাতে চাবি বের করেছিলেন কেন? চাবিটাই বা কিসের? প্রায় আধ ঘন্টা পরে কর্নেল ফিরে এলেন। তার পেছনে সুরেন ও বদ্রি ছিল। দুজনের মুখেই স্বস্তির নিঃশব্দ হাসি। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, হাত থেকে ছিটকে ঘাসের ভেতরে পড়েছিল চাবিটা। চলো বাড়ি ফেরা যাক, খিদে পেয়েছে। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, আপনি ওখানে কাল রাতে চাবি বের করেছিলেন কেন? আমি না, হতভাগ্য বব। বব? ববের চাবি? কর্নেল একটু পরে বললেন, গোম সাহেবের কথা শুনে তোমার বোঝা উচিত ছিল। ববের কাছে সুশান ওরফে সুদেশনার ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি থাকতো। অন্তিম মুহূর্তে বেচারা ঘড়ি এবং চাবি দুটোই মিসেস ব্যানার্জির হাতে তুলে দিতে চেয়েছিল। মিসেস ব্যানার্জি ঘড়িটা নেন, কিন্তু চাবিটা ববের হাত থেকে ছিটকে পড়েছিল। কর্নেলের অ্যাপার্টমেন্টের দরজা খুলে দিয়ে ষষ্ঠীচরণ বলল, হালদার মশাই ফোন করেছিলেন। তারপর কি যেন নাম, মেয়ে ছেলে বাবা মশাই। কর্নেল যথারীতি চোখ কটমুটিয়ে বললেন, মিসেস ব্যানার্জি? আগে পেটে আসছিল, মুখে আসছিল না। তোর দাদাবাবুকে নেমন্তন্ন কর। ষষ্ঠী হাসল। করাই আছে, সব রেডি। বললাম, কর্নেল, নেমন্তন্ন না হয় খাওয়া গেল, কিন্তু আজ অফিসে যেতেই হবে। কর্নেল ষড়যন্ত্র সংকুল কণ্ঠস্বরে বললেন, ফোন করে জানিয়ে দাও, একটা দুর্দান্ত স্টোরির জন্য নিজেকে লড়িয়ে দিয়েছ। আরে ডার্লিং, আমরা এবার একটা প্রচণ্ড নাটকীয় অবস্থার মুখোমুখি এসে গেছি। এখন প্রতিটি মুহূর্তে চমক, শুধু চমক। উনি টুপি খুলে রেখে টাকে হাত বুলিয়ে টেলিফোনের দিকে হাত বাড়ালেন। ডায়াল করার পর বললেন, শ্রীলেখা এন্টারপ্রাইজ, আমি মিসেস শ্রীলেখা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। বলুন, কর্নেল নীলাদ্রি সরকার কথা বলবেন। মিসেস ব্যানার্জি, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ঠিক এটাই আশঙ্কা করেছিলাম। ঠিক আছে, আপনি ঘড়িটা ওদের কথা মতো জায়গায় ঠিক সময় পাঠিয়ে দিন। না, ঘড়িটা একটা প্রাণের চেয়ে মূল্যবান নয়। আমি বলছি, আপনি আপনার পিএকে বাঁচান। কেন বলছি তা যথাসময়ে জানাবো। ঠিক আছে, অনিশা চিঠিটা আমাকে পরে দেখালেও চলবে। অফিস থেকে কখন বেরোবেন? ওকে, আমি তাহলে কালকের মতো সন্ধে 7টায় আপনার বাড়িতে যাব। উইশ ইউ গুড লাক। ছাড়ছি। কর্নেল ফোন রেখে আমার দিকে তাকালেন। বললাম, সুদেশনা কিডন্যাপড? হ্যাঁ। কর্নেল মিটিমিটি হেসে বললেন, একটু আগেই বলছিলাম, এবার শুধু চমকের পর চমক। আমি বলেছিলাম নিশ্চয় সুদেশনার কোনো বিপদ হয়েছে, আপনি পাত্তা দেননি। কর্নেল একটু হেসে বললেন, কিডন্যাপারদের এটাই চিরাচরিত পদ্ধতি। রোমার ঘড়িটা ঠিক 5:30টায় আউটরাম ঘাটের সামনে পৌঁছে দিতে হবে। সেখানে মোটরসাইকেলের পাশে কালো জ্যাকেট পরা একটা লোক দাঁড়িয়ে থাকবে। তার মাথায় মাংকি ক্যাপ। পুলিশ বা গোয়েন্দা তাকে পাকড়াও করলে মিসেস ব্যানার্জির পিয়ের শ্বাসনালী কাটা যাবে। কিন্তু ঘড়ি পেয়ে তো ওদের আর লাভ হবে না। আপনি জয়দীপের কম্পিউটারে দুটো ডেটাই মুছে নষ্ট করে দিয়েছেন। দিয়েছি। তা না দিলেও মিসেস ব্যানার্জির বাড়ি থেকে ওই কম্পিউটার চুরি অসম্ভব কাজ। ঠিক বলেছ, তবে কিডন্যাপারদের বিশ্বাস আছে সেই অসম্ভবকে তারা সম্ভব করতে পারবে। কিন্তু মূল দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে। জয়দীপের গোপন তথ্যের প্রারম্ভিক কিওয়ার্ড ছিল ব্রেড। বব কি করে তা টের পেয়েছিল? দ্বিতীয় মূল প্রশ্ন, বব কি করে জানলো জয়দীপের হাতে বাঁধা নীল ডায়াল রোমার ঘড়িরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? একটু ভেবে বললাম, সুদেশনা ববকে জানিয়ে থাকবে। তাহলে প্রশ্ন আসছে, মিসেস ব্যানার্জি যা জানেন না তা সুদেশনা কি করে জেনেছিল? ওহ কর্নেল,
হালদার মশাইয়ের মতো আমার মাথাও গন্ডগোলে তালগোল পাকিয়ে যাচ্ছে। কর্নেল হাসলেন। কাল থেকে তুমি স্নান করনি, আজ স্নান করে নাও, মাথা ঠান্ডা হবে। স্নান করে শরীর ঝরঝরে হয়ে গেল এবং মাথাও এবার ঠান্ডা। খাবার টেবিলে কর্নেল কথা বলার পক্ষপাতী নন। ওর মতে খাওয়ার সময় কথা বললে খাদ্যের প্রকৃত স্বাদ পাওয়া যায় না, হজমে বিঘ্ন ঘটতে পারে এবং খাদ্য শ্বাসনালীতে আটকে যাওয়ার আশঙ্কাও নাকি আছে। প্রথাভঙ্গ মাঝে মাঝে অবশ্য উনি নিজেই করেন। আজ করলেন। বললেন, তুমি যখন বাথরুমে ছিলে সেই সেলিম আক্তার ফোন করেছিল, জানতে চাইছিল কি ব্যাপার। তো আমি বললাম রিপন স্ট্রিটে ববের আত্মীয়ের ঠিকানা দিলে আমি তাকে তার মোটর সাইকেলের খবর দেব। গিভ অ্যান্ড টেক। সেলিম ঠিকানা দিল। আমি বললাম তুমি করেয়া থানায় চলে যাও, সেখানে তোমার মোটর সাইকেল আছে। বললাম, ববের আত্মীয়ের ঠিকানা নিয়ে কি করবেন? বব ইজ ডেড। ববের জীবনের ব্যাকগ্রাউন্ড যদি পেয়ে যাই, ববকে আমার জানা খুবই দরকার, তাহলে তার অদ্ভুত আচরণের অর্থ বোঝা যাবে। আর কোনো প্রশ্ন করলাম না। খাবার পর ড্রয়িং রুমে গিয়ে ভাত ঘুমের জন্য তৈরি হচ্ছে। কর্নেল বললেন, জয়ন্ত, 2:30 বাজে, আমরা বেরোবো। মৃত বব আমাকে উত্ত্যক্ত করছে। রিপন স্ট্রিটে যাবেন? হ্যাঁ, তবে পায়ে হেঁটে যাব। রিপন স্ট্রিট এখান থেকে শর্টকাটে 5 মিনিটের পথ। ওঠো। বাড়িটা রিপন স্ট্রিটের ওপর নয়, একটা সংকীর্ণ গলির মুখে দোতলা পুরনো বাড়ি। নিচের তলায় যারা থাকে তাদের কেমন যেন সন্দেহজনক হাবভাব, তাদের চাউনি অস্বস্তিকর। গাউন পরা স্থূলাঙ্গী এক মহিলা বুকের কাছে একটা সাদা কুকুর নিয়ে অপরিসর বারান্দায় বসেছিলেন। কর্নেলকে দেখে ইংরেজিতে বললেন, আপনি কি কাউকে খুঁজছেন? কর্নেল বললেন, বব নামে এক যুবক আমাকে এই ঠিকানা দিয়েছিল। ভদ্রমহিলা বাঁকা হেসে বললেন, ববের খোঁজে প্রায়ই এখানে হোমরা চোমরা লোকেরা আসে। শুনলাম কাল সে একজনের মোটরসাইকেল চুরি করে পালিয়েছে। আপনার কি নিয়েছে? টাকা। পুলিশের কাছে যান, ববকে এখানে খুঁজে পাবেন না। ববের ঘরে কি তালা দেওয়া আছে? দেশি মেম সাহেব পুরুষালী ভঙ্গিতে সশব্দে বিকট হাসলেন। ববের ঘর? চালচুলোহীন বাউন্ডুলে। তাহলে এখানে সে কার কাছে থাকতো? ওই সিঁড়ি দিয়ে দোতলায় যান, ববের খুড়ি লিজাকে জিজ্ঞেস করুন। বব কি তা জানতে পারবেন, তবে সে আপনার সঙ্গে দেখা করবে কিনা বলতে পারছি না। দুজনে সিঁড়ি বেয়ে ওপরে গেলাম। ফ্রক পরা এক বালিকা হাঁ করে কর্নেলকে দেখছিল। চাউনি দেখে মনে হলো ক্রিসমাস ইভে সে স্বয়ং ফাদার ক্রিসমাসকে দেখছে যেন। কর্নেল মিষ্টি হেসে তার হাতে কয়েকটা চকলেট গুজে দিলেন। আড়ষ্ট ভঙ্গিতে এসে নিল। কর্নেল বললেন, আন্টি লিজার ঘর কোনটা? সে আঙুল তুলে ঘরটা দেখিয়ে দিল। ঘরের দরজায় পর্দা ঝুলছে। টানা বারান্দায় একদল ছেলে মেয়ে রঙিন কাগজে সুতোয় বেঁধে টাঙাতে ব্যস্ত। ক্রিসমাসের প্রস্তুতি। তারা আমাদের গ্রাহ্য করল না। কর্নেল দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি আন্টি লিজার সঙ্গে দেখা করতে চাই। দরজার পর্দা সরিয়ে রোগা প্রৌঢ়া রুক্ষ চেহারার এক মেম সাহেব উঁকি দিলেন। কর্নেল এবং আমাকে দেখে নিয়ে শীতল কণ্ঠস্বরে বললেন, আপনারা যদি ববের খোঁজে এসে থাকেন আমি দুঃখিত। সে এখানে আর থাকে না, গোবরা এলাকায় থাকে শুনেছি। তার সম্পর্কে আর কিছু জানি না। কর্নেল আসতে বললেন, আমি দুঃখিত মিসেস লিজা। আমি লিজা হেওয়ার্থ। মিসেস লিজা হেওয়ার্থ, ববের একটা শোচনীয় দুঃসংবাদ দিতে আমি এসেছি। ববকে পুলিশে ধরেছে? ওটা কিছু নয়। না, সে খুন হয়েছে। লিজা মুহূর্তে বদলে গেলেন। মুখের রুক্ষ শীতলতা গলে গেল। দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়ালেন। ভাঙা গলায় বলে উঠলেন, ও জেসাস, তাহলে সত্যি ওরা ববকে মেরে ফেলল? মিসেস হেওয়ার্থ, আপনার সঙ্গে এ বিষয়ে কিছু কথা বলতে চাই। কান্না সামলে লিজা বললেন, ভেতরে আসুন। ঘরে আলো জ্বলছে। এক পাশে খাট, অন্য পাশে
জীর্ণ সোফা সেটে নতুন কভার চাপানো আছে। পাশাপাশি ছোট্ট কিচেন এবং বাথরুমের দরজা দেখতে পেলাম। কোণে একটা টুলের ওপর ক্রুশবিদ্ধ যিশুর ভাস্কর্য, দুটো পুরনো আলমারি, খাটের পাশে কিচেনের দরজার কাছাকাছি ছোট্ট ডাইনিং টেবিল এবং একটা চেয়ার। বেশ পরিচ্ছন্ন করে সাজানো ঘর। দেওয়াল জুড়ে বাঁধানো অনেকগুলো ফটো ঝুলছে। হঠাৎ চোখে পড়ল ফ্রেমে বাঁধানো এক টুকরো সাদা কাপড়ে এমব্রয়ডারি করা একটা বাক্য, ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন। মনে পড়ল কর্নেল বলেছেন এটা যীশু খ্রিস্টের বিখ্যাত বাণী, কিন্তু এই বাণীর অন্য একটা পরিপ্রেক্ষিত আছে। আমি বিস্মিত দৃষ্টে তাকিয়ে রইলাম। লিজা চোখ মুছে বললেন, ববকে কোথায় ওরা খুন করেছে? গোবরায় সেই বাঙালি মেয়েটির বাড়িতে। কর্নেল বললেন, না, গত রাতে সার্কাস অ্যাভিনিউ এলাকায় তাকে ছুরি মেরে খুন করা হয়েছে। আপনার বেশি সময় নেব না। আপনার এখানে টেলিফোন আছে? ছিল, আমার স্বামীর মৃত্যুর পর আর রাখতে পারিনি। আপনি যেভাবে হোক করিয়া থানার সঙ্গে যোগাযোগ করবেন। ববের বডি এখনো মর্গে আছে। আপনি গিয়ে শনাক্ত করার পর বডি শেষকৃত্যের জন্য চাইবেন। তো আমার কয়েকটা কথার জবাব দিন। কারা ববকে খুন করেছে বলে আপনি মনে করেন? প্রায় 1 সপ্তাহ আগে একটা লোক এসে ববকে খুঁজছিল। আমাকে হুমকি দিয়ে গেল ববকে যেন বলি সে তার সঙ্গে দেখা না করলে প্রাণে মারা পড়বে। লোকটা বাঙালি, ববের বয়সী। তাকে এই বাড়িতে আগেও ববের সঙ্গে কথা বলতে দেখেছি। তাকে দেখলে চিনতে পারবো। তারপর বব কি আপনার কাছে এসেছিল? 2 বার এসেছিল। আমি ওকে লোকটার কথা বলেছিলাম, বব গ্রাহ্যই করল না। সেই লোকটা আর এসেছিল আপনার কাছে? না, আমি তাকে আর দেখিনি। ববের আসল নাম কি? বব। ওর বাবা আমার স্বামীর মাস্তুতো ভাই, স্যাম হেওয়ার্ড। স্যাম রেলে চাকরি করত। ববের 6 বছর বয়সে ওর মা রোজি একটা লোকের সঙ্গে অস্ট্রেলিয়া চলে যায়। স্যাম ববকে আমার কাছে রেখেছিল। তখন আমার স্বামী ডানলপ কোম্পানিতে চাকরি করত। ববকে আমি মানুষ করেছি। আমাদের সন্তান ছিল না। তারপর স্যাম আত্মহত্যা করেছিল। হতভাগা বব। লিজা আবার কেঁদে উঠলেন। কর্নেল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বব কি কোথাও চাকরি করত? খেয়ালি ছন্নছাড়া স্বভাবের ছেলে। কোথাও বেশি দিন কাজ করার মেজাজ ছিল না ওর। আসলে বড্ড জেদি প্রকৃতির ছিল। মাঝে মাঝে উধাও হয়ে যেত কোথাও, তারপর হঠাৎ চলে আসতো। কর্নেল ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। আপনি এখনই করিয়া থানায় যান। আমার এই নেম কার্ডটা থানায় দেখিয়ে বলবেন আমি আপনাকে পাঠিয়েছি। সম্ভব হলে এর সঙ্গে কাউকে নিয়ে যাবেন। আচ্ছা, চলি। রাস্তায় হাঁটতে হাঁটতে বললাম, দেওয়ালে ফ্রেমে বাঁধানো কথাগুলো দেখেছেন? কর্নেল অন্যমনস্কভাবে বললেন, দেখেছি, তবে ওসব নিয়ে এখন ভাবছি না। ফিরে গিয়ে সুশান ওরফে সুদেশনার ফ্ল্যাটের দিকে ছুটতে হবে। সেই দম আটকানো রাস্তায়? সর্বনাশ! কারো সর্বনাশ, কারো পৌষ মাস, পুরনো বাংলা প্রবচন। তাছাড়া এখন সত্যি পৌষ মাস চলছে, ক্যালেন্ডার দেখতে পারো। কর্নেলের রসিকতা কানে নিলাম না। গোবরা এলাকার সেই ফ্ল্যাটের কথা ভাবছিলাম। কর্নেল যেন বড় বেশি ঝুঁকি নিচ্ছেন। বাড়ির গেটে পৌঁছে কর্নেল বললেন, 1 পেয়ালা কফির ইচ্ছে ছিল, কিন্তু সময় কম, ওপরে উঠছি না। তুমি গাড়িটা এখানে নিয়ে এসো। হঠাৎ সেই সময় পটিকোর দিক থেকে হন্তদন্ত ছুটে এলেন প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই। বললেন, নিচে ওয়েট করছিলাম। ষষ্ঠী কইল বাবা মশাই জয়ন্তবাবুরে লইয়া গেছেন। এদিকে আমার হাতে টাইম কম। কর্নেল বললেন, চলুন, গাড়িতে যেতে যেতে সব শুনবো। আপনি ফোন করেছিলেন, ষষ্ঠী বলেছে আমাকে। আগে জিগাই, যাবেন কই? ম্যাডামের বাড়ি তো? না, গোবরা এরিয়ায় যাব। হালদার মশাই লম্বা মানুষ, যেন আরো লম্বা হয়ে গেলেন। গোফ কাঁপতে থাকলো। বললেন, গোবরা এরিয়ায়? কি কাণ্ড!
জাস্ট নাও আই এম কামিং ফ্রম দ্যাট প্লেস। মোটর ভেহিকলস অফিসে আমার ভাগনা আজ আসে নাই, তাই এত দেরি। নাম্বার দিয়া নাম ঠিকানা পাইলাম, তখন বেলা প্রায় 12টা। পাবলিক বুথে গিয়া আপনারে ফোন করলাম, পাইলাম না। তখন করেয়া থানায় গেলাম, নিজের কার্ড দেখাইলাম। এক পুলিশ অফিসার ধমক দিয়া কইলেন, আপনারে কাল রাতে মিসেস ব্যানার্জির বাড়ি দেখছিলাম না। হালদার মশাই খিখি করে হেসে উঠলেন। কর্নেল বললেন, তাহলে আপনি পুলিশের সঙ্গে সেলিম আক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আপনি ওরে চিনলেন কেমনে? পুলিশ কি সেলিমকে অ্যারেস্ট করেছে? থানায় লইয়া গেছে, তবে সেলিম ভিকটিমের বডি শনাক্ত করেছে। ভিকটিমের নাম? কর্নেল বললেন, বব। কিন্তু পুলিশ কি ববের ফ্ল্যাটে গিয়েছিল? হালদার মশাই আরো অবাক হয়ে গেলেন। বললেন, গিয়েছিল, কিন্তু নেম প্লেটে লেখা ছিল মিস এস দত্ত। পুলিশ কি তালা ভেঙে ঘরে ঢুকে সার্চ করেছে? না কর্নেল স্যার, পাশের ফ্ল্যাটের এক বুড়া, কি যেন তার নাম। গোমস? হ, গোমস বুড়া কইল বব মিস এস দত্তের রিলেটিভ, মাঝে মাঝে আসে। বব থাকে রিপন স্ট্রিটে। বুড়া সেলিমের ধমক দিল, ইউ নো হিজ অ্যাড্রেস, ওয়াই ইউ আর নট গিভিং ইট টু দ্য পুলিশ। তখন সেলিম অ্যাড্রেস দিল। পুলিশ অরে প্রথমে লইয়া গেল চিত্তরঞ্জন হাসপাতালের মর্গে, বডি শনাক্ত করলো সেলিম। তারপর পুলিশ অরে থানায় লইয়া গেল। আমি আপনার এই ইনফরমেশন দিতে দৌড়াইলাম। কর্নেল ঘড়ি দেখে একটু ভেবে নিয়ে বললেন, 3:15 বাজে হালদার মশাই। আপনি আপনার ক্লায়েন্টের অফিসে চলে যান, উনি অফিসে আছেন, আপনাকে ওর দরকার হতে পারে। হালদার মশাই একটু ইতস্তত করে চলে গেলেন। বুঝলাম কর্নেলের সঙ্গে ওর আবার গোবরা এরিয়ায় যাওয়ার ইচ্ছে ছিল। গাড়িতে স্টার্ট দিয়ে বললাম, মনে হচ্ছে সেলিম আপনাকে ফোন করার পরই হালদার মশাই পুলিশ নিয়ে তার কাছে গিয়েছিলেন। কর্নেল অন্যমনস্কভাবে বললেন, হাই ওল্ড বস, সেই সাদা মারুতিটার কথা ভুলে গিয়েছিলাম। গোবরা যাবার সময় গাড়িটা আমাদের ফলো করেনি, এখনো করছে না। কর্নেল একটু হেসে ফের বললেন, অবশ্য আজকাল সর্বত্র রং বেরঙের মারুতি তুমি দেখতে পাবে। তুমি বরং একটা মারুতি কিনে ফেলো, তোমার ফিয়াট সেকেলে হয়ে গেছে। বাই দ্য বাই, শর্টকাট করো, সময় কম। গলি রাস্তা ধরে এগিয়ে 5 মিনিটের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে পৌঁছে গেলাম। তারপর রেল ব্রিজ পেরিয়ে কর্নেল বললেন, এখানেই পার্ক করে রাখো, আমার জন্য অপেক্ষা করো। আপনি একা যাবেন? হ্যাঁ। কর্নেল নেমে গেলেন। বললেন, সামনে জ্যাম দেখতে পাচ্ছি, এখানে রাস্তার পাশে অনেকটা জায়গা, পার্কিংয়ে অসুবিধে নেই। বড় জোর আধ ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে। কর্নেল বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেলেন। সময় কাটানোর জন্য আমি বেরিয়ে কাছেই একটা চায়ের দোকানে গেলাম। রাস্তার ধারে এসব চায়ের দোকান বড্ড অপরিচ্ছন্ন, কিন্তু এবেলা শীতটা বেশ পড়েছে। মাটির ভারে ক্রমাগত গরম করে রাখা গাঢ় তরল পদার্থে চায়ের কোনো স্বাদ নেই, তবু মন্দ লাগছিল না। কর্নেল ফিরে এলেন প্রায় 35 মিনিট পরে। কাঁধে একটা কিট ব্যাগ ছিল। বললেন, কুইক, যে পথে এসেছো সেই পথে। স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাগটা কার? ববের। এক প্রস্ত পোশাক ঠাসা আছে, এর কারণ সেগুলো সুশান ওরফে সুদেশনার নয়। ভাগ্যিস দেওয়ালের ব্র্যাকেটে ঝুলছিল, বেশি কিছু খুঁজতে হয়নি। গোমসের ঘরে জোরে টিভির শব্দ হচ্ছিল, আজ নিশ্চয়ই বড় খেলা আছে কোথাও। নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ক্রিকেট। সব ফ্ল্যাটে তাই টিভির দিকে সবার চোখ। এমনকি নিচের তলায় একটা দোকানের সামনে ভিড় দেখলাম। অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ষষ্ঠীকে কফির হুকুম দিলেন। তারপর ড্রয়িং রুমে এজি চেয়ারে বসে মাথার টুপি খুললেন। টাকে হাত বুলিয়ে কিট ব্যাগের চেন খুললেন। ঠাসাঠাসি করে ভরা একটা জিন্সের প্যান্ট, 2টো শার্ট, তারপর একটা জ্যাকেট বেরোলো। কর্নেল জ্যাকেটটা তুলতেই ওর পায়ের কাছে ঠকাস করে একটা ছুরি পড়ল, 6 ইঞ্চি ফলা।
কর্নেল ছুরিটা টেবিলে রেখে জ্যাকেটের বাইরের পকেটে হাত ভরলেন। কিছু বেরোলো না, কিন্তু ভেতর পকেট খুঁজতেই বেরিয়ে এলো একটা নেম কার্ড। কর্নেল কার্ডটা দেখে টেবিলে রাখলেন। বললাম, দেখতে পারি? নিশ্চয়ই পারো। তুলে নিয়ে দেখি বেশ দামি কার্ড, সিএস সিনহা। তার তলায় ঠিকানা আছে, ভবানীপুর এলাকা মনে হলো। দুটো ফোন নাম্বার দেওয়া আছে, একটা বাড়ির, অন্যটা অফিসের। কর্নেল কিট ব্যাগের ছোট চেনগুলো টেনে টুকরো কাগজপত্র বের করছিল। বললেন, অফিসের ফোন নাম্বারটা শ্রীলেখা এন্টারপ্রাইজের, সর্ষের মধ্যে ভূত। ষষ্ঠী কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল আবার আওড়ালেন, সর্ষের মধ্যে জব্বর ভূত জয়ন্ত। এই ভূত এখনো বহাল তবিয়েতে কাজ করে যাচ্ছে। কর্নেলের কথা শুনে চমকে উঠেছিলাম। বললাম, সর্ষের মধ্যে এই ভূতের নাম সিএল সিনহা। মিসেস ব্যানার্জিকে এখনই জিজ্ঞেস করে জেনে নিন লোকটাকে। কর্নেল ববের টুকরো কাগজগুলো দেখতে দেখতে বললেন, ধীরে জয়ন্ত, ধীরে। ক্ষুব্ধ হয়ে বললাম, বঙ্কিমচন্দ্র কোট করছেন শুধু। কোট করছি না ডার্লিং, অনুকরণ করছি। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, ধীরে রজনী ধীরে। তবে তোমাকে বলেছিলাম, এবার শুধু চমকের পর চমক। সিএস সিনহা এইসব চমকের আর একটা চমক মাত্র। ববের লেখা একটা অসমাপ্ত চিঠি দেখছি। কর্নেল কুচকে যাওয়া একটা ইন্ডিয়ান লেটারের দিকে ঝুঁকে পড়লেন। তারপর বললেন, ববেরই লেখা। তাড়াহুড়ো করে কয়েক লাইন লিখেছিল, কিন্তু ম্যাডাম সম্বোধনে বোঝা যাচ্ছে সে শ্রীলেখা ব্যানার্জিকে চিঠিটা লিখতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে মত বদলায়। কি কেউ সেই সময় হঠাৎ এসে পড়ায় আর লেখা হয়নি, তাই যেমন তেমন ভাবে ভাঁজ করে লুকিয়ে ফেলেছিল। কর্নেল চিঠিটা পড়ার পর আমাকে পড়তে দিলেন। ম্যাডাম সম্বোধনের পর যা লিখেছে তা বাংলায় এরকম দাঁড়ায়, আপনার স্বামীর দুর্ঘটনার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি অনুতপ্ত, স্বীকার করছি। ওর হাতের ঘড়ি ছিনতাই করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু ভদ্রলোক অত বেশি ভয় পেয়ে বাচ্চা ছেলের মতো দৌড়বেন চিন্তাই করিনি। আমার হাতে ছুরি ছিল, ভেবেছিলাম ছুরি দেখা মাত্র থমকে দাঁড়াবেন, তখন ঘড়িটা চাইব, কিন্তু সেই সুযোগ তিনি দেননি। পরে জেনেছি প্রাণ ভয়ে নয়, তিনি ঘড়িটা বাঁচানোর জন্যই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এবং চিঠিটা কর্নেলকে ফেরত দিয়ে বললাম, আপনার মনে থাকা তো উচিত। আমি বলেছিলাম ঘড়ি ছিনতাইকারীকে সৎ এবং বিবেকবান বলে মনে হয় যেন। আপনি বলেছিলেন, সো ইট অ্যাপিয়ার্স। এবার তার পরিচয় মোটামুটি জেনে গেলেন। তাহলে দেখা যাচ্ছে আমার ধারণা ঠিকই ছিল। হ্যাঁ, আচমকা জয়দীপের পথ দুর্ঘটনায় মৃত্যু ববকে বিচলিত করেছিল। আসলে কোনো মানুষই নির্ভেজাল মন্দ বা নির্ভেজাল ভালো নয়। ভালো মন্দ বোধ সব মানুষের মধ্যেই আছে। বব ছিল স্পয়েলড চাইল্ড, পরিবেশ ওকে নষ্ট করেছিল, কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি সে পেশাদার খুনি তো নয়, পেশাদার অপরাধীও বলা যাবে না তাকে। কখনো সখনো টাকার জন্য বেপরোয়া হয়ে সে কিছু খারাপ কাজ করে থাকবে। কর্নেল, আমার মনে হচ্ছে শ্রীলেখা ব্যানার্জির কর্মচারী সিএস সিনহাই ববকে টাকা খাইয়ে জয়দীপের ঘড়ি ছিনতাই করতে বলেছিল। তার বলতে বলে কর্নেল কফি শেষ করে কিট ব্যাগটায় ববের জিনিসপত্র আগের মতো ঠেসে পড়লেন। তারপর ব্যাগটা ভেতরের ঘরে কোথাও রাখতে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, মিসেস ব্যানার্জির পিয়ের কিডন্যাপার সময় বেঁধে দিয়েছে 5:30। এর কারণ বোঝা যাচ্ছে শীতের সন্ধ্যা। তাছাড়া আউটরাম ঘাটের কোনো কোনো জায়গায় ল্যাম্প পোস্টে আলো থাকলেও গাছপালার ছায়া পড়ে দেখেছি। লোকটা ঝুঁকি নিতে চায় না। যাই হোক, অপেক্ষা করা যাক। 5:30টার পর কর্নেল শ্রীলেখাকে টেলিফোন করলেন। ক্রমাগত হ্যাঁ ঠিক আছে, তাই নাকি ইত্যাদি ছাড়া আর কিছু বুঝতেই পারলাম না। একটু পরে ফোন রেখে কর্নেল হাসি মুখে আমার দিকে তাকালেন। বললাম, কি ব্যাপার, আপনাকে খুশি খুশি দেখাচ্ছে। হালদার মশাই গিয়ে ঘটনাটা শোনার পর চুপচাপ বেরিয়ে গেছেন।
শ্রীলেখা ওকে কঠোরভাবে নিষেধ করেছেন যেন ওত পাততে না যান। তার পিয়ের কোনো ক্ষতি হলে হালদার মশাই দায়ী হবেন। ঘড়িটা পাঠিয়ে দিয়েছেন শ্রীলেখা? শেখরবাবু নামে ওর একজন আস্থাভাজন কর্মীর হাতে পাঠিয়ে দিয়েছেন। শেখরবাবুর মোটর বাইক আছে, ফিরতে দেরি হবে না। উনি ফিরলেই শ্রীলেখা বাড়ি ফিরবেন। আমরা ওর বাড়িতে যেন 6:30 অবশ্য যাই। শ্রীলেখা অনিশ রায়ের লেখা একটা অদ্ভুত চিঠির কথা সকালে বলেছিলেন, সেটা দেখাতে চান। কিন্তু আপনার খুশির কারণ কি এই যে ওরা এরপর জয়দীপের কম্পিউটার চুরি করলেও গোপনীয় ডেটা দুটো পাবে না? ঠিক ধরেছ, তবে আমার খুশি হওয়ার আর একটা কারণ আছে। হালদার মশাইকে শ্রীলেখা নিষেধ করার পর উনি চুপচাপ বেরিয়ে গেছেন, অথচ আমার এখানে এখনো এলেন না। তার মানে কি বুঝতে পারছো? ওত পাততে গেছেন তাহলে? উদ্বিগ্ন হয়ে বললাম, কর্নেল, হালদার মশাইকে আমরা জানি, দেখবেন উনি নির্ঘাত একটা ঝামেলা বাঁধাবেন, আর মাঝখান থেকে মেয়েটার প্রাণ যাবে। কর্নেল একটু হেসে বললেন, যাবে না, বরং হালদার মশাই আগে ভাগে গিয়ে ওখানে ওত পাতবেন বলেই তখন ওকে মক্কেলের অফিসে যেতে বলেছিলাম। কিন্তু উনি ঝামেলা বাঁধালে নিজেই বিপদে পড়তে পারেন, আর মিসেস ব্যানার্জির পিয়ের প্রাণ যাবে না বলছেন কেন বুঝতে পারছি না। কর্নেল আস্তে সুস্তে চুরুট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, সুশান ওরফে সুদেষ্ণা দত্তর প্রাণ যাবে না, কারণ সে কিডন্যাপই হয়নি, তাকে কেউ আটকে রাখেনি। অবাক হয়ে বললাম, বলেন কি, সুদেষ্ণা কিডন্যাপড হয়নি? আমি যখন তার ফ্ল্যাট লক করে নিচে নেমেছি তখন আমার পাশ কাটিয়ে তাকে হন্তদন্ত হয়ে সিঁড়িতে উঠতে দেখলাম। জাস্ট আধ মিনিট আমার দেরি হলে আমি ঝামেলায় পড়তাম। অবশ্য ববের ব্যাগটা যে উধাও হয়েছে তা সে লক্ষ্য করতেও পারে, নাও পারে, এখন আর কিছু যায় আসে না। কর্নেল, আপনি তো ওকে দেখেননি, কি করে চিনলেন সেই মিস দত্ত? ফ্ল্যাটে ঢুকে ওর ছবি দেখেছি, দেওয়ালে এবং টেবিলে। ববের সঙ্গেও একটা রঙিন ফটো বাঁধানো আছে দেখেছি। হতবাক হয়ে কিছুক্ষণ বসে থাকার পর বললাম, তাহলে সুদেষ্ণা এই চক্রান্তে জড়িত? নিশ্চয়ই জড়িত, আর এও বোঝা যাচ্ছে জয়দীপের কম্পিউটারাইজড গোপন ডেটার কথা কোনোভাবে সে জানতে পেরেছিল। ফার্স্ট কিওয়ার্ডস ব্রেড এবং পরের কি যে কয়েকটা নাম্বার তাও সে জানে। সেই নাম্বার বা ডিজিটাল কোড একটা নীল ডায়ের রোমার ঘড়িতে আছে, সুশানের তা অজানা ছিল না। হ্যাঁ, বব তার এই গার্লফ্রেন্ডের কাছেই এইসব কথা জেনেছিল। কর্নেল একটু চুপ করে থাকার পর ফের বললেন, ববের কাছে সিএস সিনহার নেম কার্ড পেয়েছি, তাই আমার কাছে একটা টাইম ফ্যাক্টরের প্রশ্ন দেখা দিয়েছে। কিওয়ার্ড ব্রেড এবং রোমার ঘড়িতে খোদাই করা নাম্বারের কথা বব সম্ভবত জয়দীপের মৃত্যুর পর জেনেছিল। দুর্ঘটনায় জয়দীপের মৃত্যু ববকে বিচলিত করেছিল, আমরা তার প্রমাণ পেয়েছি। বিচলিত বব তার গার্লফ্রেন্ডের কাছে ঘটনাটা বলতেই পারে, হয়তো অনুতপ্ত বব নেশার ঘরেই বলে ফেলেছিল, তখন সুশান তাকে সব কথা জানাতে পারে। কিন্তু বিবেক যন্ত্রণায় পীড়িত বব তখন সতর্ক হয়ে যায়। ঘড়িটা সুশানকে সে দেয়নি, জয়দীপের স্ত্রীকে ফেরত দিতে চেয়েছিল। শ্রীলেখা ব্যাকগ্রাউন্ড জানতেন না বলেই ভড়কে যান। যাই হোক, পুলিশ সুশানকে জেরা করলে আমার ধারণার সত্যতা যাচাই হবে। ওকে পুলিশের হাতে এখনই ধরিয়ে দেওয়া উচিত। কর্নেল আমার কথায় কান না দিয়ে বললেন, মিসেস লিজা হেওয়ার্থের কাছে আমরা জেনেছি একটা লোক ববের খোঁজে গিয়ে হুমকি দিয়ে এসেছে। তাকে লিজা আগেও দেখেছেন, সম্ভবত সে সিএস সিনহা। তাকেই বা পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছেন না কেন? কর্নেল মিটিমিটি হেসে আবার বললেন, ধীরে জয়ন্ত, ধীরে, বলে ঘড়ি দেখলেন। উঠে দাঁড়িয়ে বললেন, চলো এবার শ্রীলেখার বাড়ি যাওয়া যাক। আমরা সবে নেমে নিচের লনে পৌঁছেছি। গেটের কাছে ট্যাক্সি থেকে হালদার মশাই অবতরণ করলেন এবং দ্রুত ভাড়া মিটিয়ে গেট দিয়ে সবেগে প্রবেশ করলেন। তারপর আমাদের দেখা মাত্র ছুটে এলেন। কর্নেল বললেন, চলুন হালদার মশাই, যেতে যেতে শোনা যাবে। আপনারা যাবেন কই? আপনার ক্লায়েন্টের বাড়িতে। আসুন আমরা পেছনের সিটে বসি। দুজনে গাড়িতে উঠলেন। স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। কর্নেলকে বলতে শুনলাম,
কি হলো হালদার মশাই, চুপ করে আছেন যে? ভাবতাছি। কি ভাবছেন? ব্যাকভিউ মিরারে দেখলাম প্রাইভেট ডিটেকটিভ অ্যাক্টিভ নোশে নিলেন। তারপর রুমালে নাক মুছে বললেন, হেভি মিস্ট্রি, ম্যাডামের জানানো উচিত, কিন্তু তার আগে আপনার লগে কনসাল্ট করা দরকার। আমার মাথা ব্যাবাক গন্ডগোল হইয়া গেছে। আপনি কি আউটরাম ঘাট থেকে আসছেন? না, ম্যাডাম নিষেধ করছিলেন, রিস্ক লই নাই। তাহলে এখন আসছেন কোথা থেকে? হালদার মশাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, গোবরায় মিস দত্তের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে সেই বুড়া সাহেবের লগে আলাপ করতে গেছিলাম। মিস্টার গোমসের সঙ্গে? হ, বব সম্পর্কে যদি কিছু স্পেশাল ইনফরমেশন পাই, তার কিলারের শনাক্তকরণে হেল্পফুল হইলে হইতে পারে। কি কন? ঠিক বলেছেন। তারপর কি হলো বলুন। শীত সন্ধ্যায় রাস্তায় যানবাহনের গর্জন এবং আমার গাড়ির চাপা গর্জনও কম নয়। হালদার মশাইয়ের সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না, তবু যতখানি শুনতে পেলাম বা বুঝতে পারলাম তা থেকে গোয়েন্দা ভদ্রলোকের একটা বিপজ্জনক অ্যাডভেঞ্চার কাহিনী দাঁড় করানো যায়। হালদার মশাই শ্রীলেখা এন্টারপ্রাইজ থেকে বেরিয়ে বার কয়েক যানবাহন বদল করে গোবরা এলাকার ফ্ল্যাটে যখন পৌঁছন, তখন 5টা বেজে গেছে। সবখানে আলো জ্বলে উঠেছে। উনি মিস এস দত্তের ফ্ল্যাটের দরজায় গিয়ে অবাক হন। ফ্ল্যাটের তালা খোলা, ভেতরে আলো জ্বলছে। দরজায় কান পেতে কারা কথা বলছে শুনতে পান। সন্দেহজনক ব্যাপার, প্যান্টের পকেটে রিভলভারের বার চেপে ধরে ডোরবেলের সুইচ টেপেন হালদার মশাই। দরজায় লুকিং গ্লাস ফিট করা আছে, তাই একটু সরে দাঁড়ান। দরজা একটু ফাঁক করে পুরুষ কণ্ঠে কেউ বলে ওঠে, হু ইজ ইট? হালদার মশাই বলেন, আই হ্যাভ কাম ফ্রম দ্য পুলিশ স্টেশন, প্লিজ ওপেন দ্য ডোর। দরজা আরও ফাঁক করে একজন লোক তাকে দেখে নিয়ে বাংলায় বলে, কি ব্যাপার? হালদার মশাই ইংরেজিতে বলেন, আমি ববের ব্যাপারে কথা বলতে চাই। লোকটার পরনে টাই স্যুট, চিবুকে কাঁচা পাকা দাড়ি, বয়স আন্দাজ 50-এর ওপারে। সে একটু ইতস্তত করে দরজার ভেতরকার চেন খুলে দিয়ে বলে, ঠিক আছে, ভেতরে আসুন। হালদার তার চাউনি দেখেই বিপদ আঁচ করেছিলেন। ঘরে ঢুকে দরজায় পিঠ রেখে তিনি দ্রুত লোকটার গলার কাছে রিভলভারের নল ঠেকান। সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে যায়। তারপরেই লোকটা থেকে এত জোরে ধাক্কা মারে তিনি মেঝেয় পড়ে যান। লোকটা সঙ্গে সঙ্গে দরজা খুলে পালিয়ে যায়। অন্ধকার ঘর, হাঁটুতে চোট লেগেছিল। হালদার মশাই কোনো রকমে উঠে দাঁড়িয়েছেন। ঘরের দ্বিতীয় ব্যক্তি দরজা খুলে পালায়। বাইরে করিডোরের আলোয় তাকে কয়েক সেকেন্ডের জন্য দেখেছেন হালদার মশাই। সে মেয়ে, পরনে ফুল স্লিভ সোয়েটার এবং জিন্স, কাঁধ অবধি ছাটা চুল। ঘরের আলো যে সেই মেয়েটি নিভিয়ে দিয়েছিল তাতে হালদার মশাইয়ের কোনো সন্দেহ নেই। দেওয়াল হাতড়ে সুইচ বোর্ড খুঁজে পেয়ে আলো জ্বালেন হালদার মশাই। তারপর তার মাথায় আসে, ওরা যদি নিচে গিয়ে ফ্ল্যাটে ডাকাত ঢুকেছে বলে লোক জড়ো করে, তিনি বিপদে পড়বেন। তাই ঘর থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। ঘর সার্চ করার ইচ্ছে ছিল তার, তবে মেঝে পড়ে থাকা দলা পাকানো একটা কাগজ তিনি কুড়িয়ে এনেছেন। কিন্তু না, ওরা লোক জড়ো করেনি। হালদার মশাই সংকীর্ণ রাস্তার ভিড়ে গা ঢাকা দিয়ে নিরাপদে রেল ব্রিজের কাছে পৌঁছন এবং একটা খালি ট্যাক্সি পেয়ে যান। লক্ষ্য করছিলাম কর্নেল পকেট থেকে তার খুদে টর্চ বের করে কাগজটা পড়ছেন এবং হালদার মশাই নস্যি নিচ্ছেন। মিসেস ব্যানার্জির বাড়ির সামনে হর্ন দিতেই কুকুরের গর্জন এবং বদ্রির সাড়া এলো। কর্নেলকে দেখতে পাওয়ার পর সে সেলাম দিয়ে গেট খুলে দিল। গাড়ি ভেতরে ঢোকালাম। বাড়িটা আজ যেন বেশি স্তব্ধ। বদ্রীনাথকেও মনে হলো অস্বাভাবিক গম্ভীর। সুরেনও মুক্তুম্ব করে আছে। পুতুলের মতো সেলাম দিল মাত্র। তারপর সে আমাদের দোতলায় নিয়ে গেল। শ্রীলেখা করিডোরে দাঁড়িয়েছিলেন। ক্ষুব্ধভাবে বলে উঠলেন, কর্নেল সরকার, আমি প্রতারিত হয়েছি, তবে এজন্য আপনিও দায়ী। আপনি আজ আমাকে কেন মিথ্যে ভয় দেখিয়ে অফিসে উপস্থিত থাকতে বলেছিলেন বুঝতে পারছি না। আমি আজ বাড়িতে থাকলে কখনোই এ সর্বনাশ হতো না। তাছাড়া আপনি এই ঘরটা আর লক করে রাখার দরকার নেই বলেছিলেন।
লক করা থাকলে এমন সর্বনাশ কিছুতেই হতো না। কর্নেল বললেন, কি সর্বনাশ হয়েছে মিসেস ব্যানার্জি? কম্পিউটারটা চুরি গেছে তো? সুলেখা চমকে উঠে বললেন, আপনি কি করে জানলেন? কর্নেল পর্দা সরিয়ে যে ঘরে ঢুকলেন এবং কর্নেলের পেছনে আমরাও ঢুকলাম, সেই ঘরটা আমাদের পরিচিত। শান্তভাবে উনি সোফায় বসলেন, আমরাও বসলাম। সুলেখা রুষ্ট মুখে বললেন, চুরি যায়নি, দিনে দুপুরে পাটপাড়ি করেছে। আমাকে আপনি এমন ভয় পাইয়ে দিয়েছিলেন যে মালতী বা সুরেন্দ্রের সতর্ক করার কথা চিন্তা করিনি। তাছাড়া আমি অফিসে যাওয়ার পর সাংঘাতিক উড়ো ফোন, সুদেশনা কিডন্যাপড। কর্নেল ওর কথার উপরে বললেন, কিন্তু আসলে সে কিডন্যাপড হয়নি। যাই হোক, বুঝতে পারছি সুদেশনা এসে কম্পিউটারটা আস্ত তুলে নিয়ে গেছে। সম্ভবত আমি এখানে একটা হারানো চাবি খুঁজতে আসার পর সে এসেছিল। তবে হ্যাঁ, কম্পিউটারটা চুরি যেতই, যে কোনো দিনই যেত। শ্রীলেখা তীক্ষ্ণ দৃষ্টে কর্নেলের মুখের দিকে তাকিয়েছিলেন। জোরে শ্বাস ফেলে বললেন, দেন ইউ নো ইট। কর্নেল হাসলেন। এ বাড়িতে সুদেশনার গতিবিধি অবাধ। আপনার বিশ্বস্ত পিয়ে। আমি কল্পনা করিনি সে এমন কিছু করবে। শ্লেখার কণ্ঠস্বর ভেঙে গেল উত্তেজনায়। সে এসে মালতীকে বলে অফিস থেকে আসছে, জয়দীপের কম্পিউটারটা আমি নাকি তাকে নিয়ে যেতে বলেছি, ফ্যাক্টরিতে পাঠাতে হবে, কম্পিউটারটা গন্ডগোল করছে। মালতীর অবিশ্বাসের কারণ ছিল না। বজাত মেয়েটা কম্পিউটারটা খোলে, সুরেনকে ওটা গাড়িতে পৌঁছে দিতে বলে। হালকা মেশিন। গাড়িটা সুরেন দেখেছে তাহলে? কি গাড়ি? সাদা রঙের মারুতি। আমার গাড়িটাও সাদা মারুতি। গাড়িতে কেউ ছিল? না, সুদেশ না ড্রাইভিং জানে, কাজী সুরেনের সন্দেহের কারণ ছিল না। আপনি কি বাড়ি ফিরে দেখলেন কম্পিউটার নেই? হ্যাঁ, ওটা নেই দেখেই চমকে উঠেছিলাম। তারপর মালতীকে জিজ্ঞেস করলাম। শ্রীলেখা দু হাতে মুখ ঢেকে কান্না সংবরণ করে বললেন, আমি এত বোকা। অনিশের চিঠিটা দেখার পর আমার সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু আপনি আমাকে মিসলিড করলেন। কেন কর্নেল সরকার? কর্নেল চুরুট বের করে বললেন, এ ঘরে এখন ধূমপান করা যায়। তারপর চুরুট ধরালেন, ধোঁয়া ছেড়ে ফের পড়লেন, মিসেস ব্যানার্জি, আপনার বিচলিত হবার কারণ নেই। কম্পিউটারের দুটো গোপন তথ্যই আমি আপনার অগোচরে মুছে নষ্ট করে দিয়েছিলাম। দুটো তথ্যই আমার কাছে আছে। তো আপনি ঘড়িটা যথাস্থানে পৌঁছে দিয়েছেন কি? দিয়েছি। শেখর নামে আমার এক কর্মচারীকে আউটরাম ঘাটে পাঠিয়েছিলাম। শেখর ফিরে এসে বলল লাল রঙের মোটরসাইকেল নিয়ে। জাস্ট আ মিনিট। বলে কর্নেল পকেট থেকে একটা কার্ড বের করে সুলেখাকে দিলেন। দেখুন তো মিসেস ব্যানার্জি, সিএস সিনহা নামে আপনার কোনো কর্মচারী আছেন কিনা? শ্রীলেখা চমকে উঠে বললেন, এ তো শেখরের কার্ড। তার নাম চন্দ্রশেখর সিনহা। জয় তাকে শেখর বলতো, আমিও বলি। কিন্তু আপনি ওর কার্ড কোথায় পেলেন? আমি কিছু বুঝতে পারছি না। পারবেন। এবার আমাকে অনিশ রায়ের চিঠিটা দেখান। শ্রীলেখা আলমারি খুলে একটা ব্রিফকেস বের করলেন। ব্রিফকেস খুলে একটা এয়ারোগ্রাম লেটার বের করে কর্নেলকে দিলেন। সেটার ওপর বিদেশি টিকিট ছাপানো। কর্নেল নির্বিষ্ট মনে চিঠিটা পড়ার পর বললেন, আপনার স্বামী অনিশবাবু চিঠির মর্ম বুঝতে পারেননি, তাই আপনাকে ভুল বুঝেছিলেন। মিস্টার ব্যানার্জি ভেবেছিলেন আপনি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছেন। তা না হলে জনৈক বি আর সোমকে অত পাত্তা দেবেন কেন? কিন্তু কে এই ভদ্রলোক? শ্রীলেখা উত্তেজিতভাবে বললেন, ফরেন ট্রেড কনসালটেন্ট। ওকে অনিশের প্রতিদ্বন্দ্বী বলতে পারেন। ওর সম্পর্কে অনিশের রাগ থাকতেই পারে। অনিশের ফার্ম মিস্টার সোমের ফার্মের সঙ্গে কম্পিটিশনে টিকতে পারেনি। কিন্তু আমার আশ্চর্য লাগছে, জয় তো মিস্টার সোমের পরামর্শেই চলতো। কাজেই আমি ওকে পাত্তা দিয়েছি। অবশ্য পাত্তা বলতে কখনো সখনো কোনো বড় হোটেলে ওর পার্টিতে যাওয়া। জয়ও গেছে। আবার কখনো তার কোনো জরুরি কাজ থাকলে আমাকে একা যেতে বলেছে। ইভেন হি ইনসিস্টেড মি টু অ্যাটেন্ড। মিস্টার সোমের ফার্ম কোথায়? যে বাড়িতে আমার কোম্পানি অফিস, সেই বাড়িতেই। আমার অফিস 6th ফ্লোরে, মিস্টার সোমের অফিস 2nd ফ্লোরে। ওর সঙ্গে টেলিফোনে এখন যোগাযোগ করা যায়?
আই মিন ওর বাড়িতে। মিস্টার সোম এখন জাপানে, গত সপ্তাহে গেছেন, ফিরবেন জানুয়ারির মাঝামাঝি। শ্রীলেখা কর্নেলের দিকে তাকালেন, কয়েক সেকেন্ড পরে ফের বললেন, আপনি ওর সম্পর্কে আগ্রহী কেন কর্নেল সরকার? কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে দুটো কাগজ বের করে বললেন, যে অ্যাংলো ইন্ডিয়ান যুবকটি খুন হয়েছে তার নাম বব। হ্যাঁ, আপনার পিয়ের বয়ফ্রেন্ড। এটা তারই হাতের লেখা। এতে বিআর সোম এবং তার বাড়ির ঠিকানা লেখা আছে। আর এই দলা পাকানো কাগজটা আপনার কর্মচারী শেখরের চিঠি। সে সুদেশনাকে লিখেছে মিস্টার সোম এই চিঠি নিয়ে তার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। শেখর না যাওয়া পর্যন্ত যেন দুজনে অপেক্ষা করে। যদি ইতিমধ্যে কোনো গন্ডগোল হয় তাহলে মিস্টার সোম সুদেশনাকে নিয়ে তার বাড়িতে চলে যাবেন। জিনিসটা শেখরের কাছে আছে, কাজেই সুদেশনার কোনো দ্বিধার কারণ নেই। সে যেন মিস্টার সোমের সঙ্গে তার বাড়ি চলে যায়। অবস্থা বুঝে শেখর জিনিসটা নিয়ে সেখানেই যাবে এবং চূড়ান্ত মীমাংসা হবে। শ্রীলেখা বিস্মিত দৃষ্টে তাকিয়েছিলেন, বললেন, কিছু বুঝতে পারছি না। এই সময় মালতী কফি আর স্ন্যাক্সের ট্রে আনলো। ট্রে রেখে এসে চলে যাওয়ার পর কর্নেল বললেন, মিস্টার সোমের মুখে দাঁড়িয়ে আছে কি? শ্রীলেখা বললেন, না তো, কেন? হালদারমশাই বললেন, বুঝছি। হা সামলে নিয়ে ফের বললেন, নকল দাড়ি জানলে আগে তার দাড়িতে টান দিতাম। ঘুঘু দেখেছে ফান দেখে নাই। শ্রীলেখা ক্লান্তভাবে বললেন, আপনারা কফি তৈরি করে নিন প্লিজ। একটু পরে কফির পেয়ালায় চুমুক দিয়ে কর্নেল বললেন, চিয়ার আপ মিসেস ব্যানার্জি, শেষ অবধি আপনিই জিতে গেছেন। আপনার প্রতিপক্ষ এখন হা হুতাশ করছে, কারণ কম্পিউটারের গোপন ডেটা আমি মুছে নষ্ট করে দিয়েছি। শ্রীলেখার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। আপনি কি সব কথা খুলে বলবেন? বলবো, আগে একটা অপ্রিয় প্রশ্নের সঠিক উত্তর চাই, তাহলে একটা পয়েন্ট পরিষ্কার হবে। বলুন। 2 মাস ধরে সুদেশনা আপনার পিএর কাজ করছে। তার আগে সে আপনার, বরং বলা উচিত আপনার কোম্পানির অফিসে স্টেনোটাইপিস্ট ছিল। আপনি আমাকে বলেছেন মিস্টার ব্যানার্জি তাকে আপনার পিএ হিসেবে নিযুক্ত করেছিলেন, তাই কি? নাকি আপনি তাকে চেয়েছিলেন? শ্রীলেখা আসতে বললেন, আমি তাকে চেয়েছিলাম। এর বিশেষ কারণ ছিল কি? ছিল, জয়কে মেয়েটা পেয়ে বসেছিল। ওর প্রতি জয়ের দুর্বলতা আমার চোখ এড়ায়নি। জয় ওকে কম্পিউটার ট্রেনিং দিচ্ছিল। শ্রীলেখা মুখ ঘুরিয়ে জোরে শ্বাস ফেলে বললেন, থাক, ওসব কথা বলতে রুচিতে বাঁধে। শি ওয়াজ আ ন্যাস্টি গার্ল। তাই আপনি সুদেশনাকে চোখে চোখে রাখতে চেয়েছিলেন? হ্যাঁ। তাহলে পয়েন্টটা পরিষ্কার হলো। সম্ভবত কোনো ইমোশনাল অবস্থায় মিস্টার ব্যানার্জি সুদেশনাকে এমন গোপন কথা জানিয়ে ফেলেছিলেন যা তাকে লোভী করে তুলেছিল। কিন্তু সে একা কাজে নামতে সাহস পায়নি। তাছাড়া রোমার ঘড়িটাও দরকার ছিল। আপনি কোনো রোমার ঘড়ি আপনার স্বামীর কাছে দেখেননি, তার মানে মিস্টার ব্যানার্জি এই ঘড়িটা সম্পর্কে সতর্ক ছিলেন। শ্রীলেখা আবার রুষ্ট হলেন, কর্নেল সরকার, আগেও আপনাকে বলেছি জয়ের অনেক ঘড়ি ছিল। স্বামী কখন কোন ঘড়ি হাতে পড়ছে কোনো স্ত্রী তা নিয়ে মাথা ঘামায় না। ঠিক ঠিক, কর্নেল সায় দিলেন। তবে অনিশ রায়ের চিঠি থেকে বোঝা যাচ্ছে মিস্টার সোমের মতো ঝানু লোকের সঙ্গে আপনার মেলামেশায় আপনাকে ভুল সন্দেহ করেছিলেন মিস্টার ব্যানার্জি। আপনাকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ... কর্নেল হঠাৎ থেমে গেলে শ্রীলেখা তীব্র কণ্ঠে বললেন, কারণ? কর্নেল সরকার, উইল ইউ প্লিজ এক্সপ্লেন ইট? জুয়েলস মিসেস ব্যানার্জি, এই বাজারে যার দাম প্রায় 50 লক্ষ টাকা। জুয়েলস? শ্রীলেখা চমকে উঠলেন, কি বলছেন আপনি? হ্যাঁ, চোরাই হিরে। আপনার শ্বশুরমশাইয়ের ঘড়ি ব্যবসা ছিল। জাপান থেকে তিনি ঘড়ি আমদানি করতেন। একটা দেওয়াল ঘড়ির ভেতর একজন কুখ্যাত স্মাগলার হিরে পাচার করেছিল। ঘড়িটা যখন সুশোভনবাবুর কাছে পৌঁছয় তখন লোকটা অন্য একটা স্মাগলিং কেসে ধরা পড়ে যায়। 5 বছর জেলে কাটিয়ে সে যখন মুক্তি পায়
তখন সুশোভনবাবু সুদক্ষিণা ওয়াচ কোম্পানি উঠে গেছে এবং তিনিও মারা গেছেন। তার ছেলে জয়দীপ কম্পিউটার ট্রেনিং নিয়ে কম্পিউটার তৈরির কারবারে নামার প্ল্যান করছেন। তিনি এ বাড়ির একটা অচল দেওয়াল ঘড়ির ভেতর হিরেগুলোর সন্ধান পান। হ্যাঁ, তার বাবা মৃত্যুর আগে নার্সিংহোমে থাকার সময় গোপনে তাকে এ বিষয়ে আভাস দিয়েছিলেন। আর মিসেস ব্যানার্জি, সেই কুখ্যাত স্মাগলারের নাম বিমলা রঞ্জন সোম, অর্থাৎ বি আর সোম। জয়দীপ ব্যানার্জি তাই তাকে সমীহ করে চলতেন, এমন ভাব দেখাতেন যেন সোমের আসল পরিচয় তার জানা নেই। কিছুক্ষণ স্তব্ধতা। হালদার মশাই সাবধানে নস্যি নিচ্ছিলেন। কর্নেল তার নিভে যাওয়া চুরুর যত্ন করে ধরালেন। তারপর শ্রীলেখা মৃদু স্বরে বললেন, আপনি কাল রাতে জয়ের কম্পিউটার থেকে যে ডেটা বের করে নিয়ে গেলেন, তাতেই কি এসব কথা আছে? কর্নেল বললেন, হ্যাঁ, আমি তো অন্তর্যামী নই। এবার আমাকে দুটো ডেটাই দেখাতে আপত্তি থাকার কথা নয়। না। কর্নেল হাসলেন। তবে প্রথমটা তেমন কিছু নয়, ওটা দেখলে অকারণ দুঃখ পাবেন, তাই দ্বিতীয়টা আপনাকে দেব। এটাতেই হিরেগুলোর সন্ধান আছে। কোথায় আছে সেগুলো? এই বাড়িতে। বাড়িতে? কোথায়? আপনার বেডরুমে একটা জাপানি ছবি আছে তো? শ্রেখা উত্তেজিতভাবে বললেন, আছে, বাঁধানো ছবি। ছবিতে একটা বড় রঙিন ফুল আঁকা আছে, তার পাপড়িতে একটা জলের ফোঁটা। ছবিটার ক্যাপশনে লেখা আছে, হিউম্যান লাইফ ইজ দ্য টাইনি স্প্ল্যাশ অফ আ রেনড্রপ। আপনি ছবিটা নিয়ে আসুন। ছবিটা উঁচুতে আছে, আমি একা নামাতে পারবো না। তাহলে আমরা আপনাকে সাহায্য করতে রাজি। জয়ন্ত, হালদার মশাই, চলুন। আমরা বেডরুমে গেলাম। হালদার মশাই লম্বা মানুষ, একটা টুলে উঠে ছবিটা নামালেন। কর্নেল বললেন, এবার চলুন ও ঘরে যাওয়া যাক। আগের ঘরে ফিরে কর্নেল বেডরুমে ঢোকার এবং করিডোরে যাওয়ার দরজা দুটো ভেতর থেকে আটকে দিলেন। তারপর ছবিটা টেবিলে উল্টো করে রেখে পকেট থেকে ছোট্ট ছুরি বের করলেন। ছুরির ডগা দিয়ে ছবির পেছনের কাগজ, তারপর পিচবোর্ড কেটে সাবধানে তুলে নিলেন। একটা চৌকো ঘন নীল রঙের ভেলভেট কাপড় বিছানো আছে দেখা গেল। কাপড়টা কর্নেল একটুখানি তুলতেই নিচে আর একটা চৌকো নীল ভেলভেটের কাপড়ের ওপর ঝকমক করে উঠল ছোট ছোট হীরের টুকরো, আকাশের এক ঝাঁক নক্ষত্রের মতো। টুকরোগুলো খোপে খোপে বসানো আছে। হালদার মশাই বলে উঠলেন, কি কাণ্ড! তারপর সবগুলো ঝটপট গুনে বললেন, 10 into 10, শওখান, 100 pieces of diamond। কর্নেল বললেন, মিসেস ব্যানার্জি, আপাতত এগুলো এই কাপড়েই বেঁধে আলমারির লকারে রেখে দিন। বাট আই মাস্ট ওয়ার্ন ইউ, ওগুলো চোরাচালানি হিরে। তাছাড়া এগুলো ফেরত পাওয়ার জন্য বিমলা রঞ্জন সোম আবার সুযোগ খুঁজবে। সে ববের খুনি, এটা প্রত্যক্ষভাবে প্রমাণ করা যাবে না। যদি তার জেল হয়, আবার সে ছাড়া পাবে। তখন আপনি আপনার স্বামীর মতোই বিপন্ন হবেন। কাজেই আজ রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। শ্রীলেখা ঠোঁট কামড়ে ধরে ভাবছিলেন। আস্তে বললেন, আপনি যা বলবেন তাই করব। আমি জয়ের মতো লোভী নই, স্বার্থপর নই। আপনি বলুন আমার কি করা উচিত। আগে ওগুলো আলমারির লকারে রেখে আসুন। শ্বশুর মশাইয়ের আমলের আয়রন চেস্ট আছে, সেখানে রাখাই নিরাপদ। ঠিক আছে, তবে সাবধান, কেউ যেন। কর্নেল চাপা গলায় বললেন, আই মিন মালতীও টের না পায়। জুয়েলসের লোভ মানুষের মাথা খারাপ করে দেয়। শ্রীলেখা ভেলভেটের ভেতর হিরেগুলো গুছিয়ে পুটলি তৈরি করলেন। তার গায়ে জড়ানো ছিল রঙিন পশমি চাদর। সেই চাদরের ভেতর পুটলিটা নিয়ে গম্ভীরভাবে চলে গেলেন। হালদার মশাই হঠাৎ খিখি করে হেসেই জিভ কেটে থেমে গেলেন। বললাম, কি হলো হালদার মশাই, হাসলেন যে? প্রাইভেট ডিটেকটিভ ফিসফিস করে বললেন, ম্যাডাম যা নিজেই চুরি করছেন, কিভাবে পাও ফেইলা যাইতেছেন দেখলেন না? কর্নেল কপট গাম্ভীর্যের সঙ্গে বললেন, চোরাই মাল এরকমই, হাতে নিলে নিজেকে চোর চোর লাগে। বললাম,
দুটো প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না বস। যেমন? বিয়ার সময় চালা যখন শেখর বা CS সিনহা, তখন ঘড়িটা দেওয়ার জন্য আউটরাম ঘাট বেছে নেওয়া হলো কেন? তাছাড়া আপনি বলেছিলেন 5:30টায় শীতের সন্ধ্যা। আমাকে থামিয়ে কর্নেল বললেন, ওরা জানে শ্রীলেখা প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছেন, এমনকি আমারও দ্বারস্থ হয়েছেন, তাই এই সতর্কতা। দেখবে শেখর কাল দিব্যি ভালো মানুষ সেজে অফিসে যাবে, সোমও তার অফিসে যাবে। শুধু সুশান ওরফে সুদেষ্ণাকে গা ঢাকা দিতে হবে, কারণ তার ফ্ল্যাটে পুলিশ গেছে। তার চেয়ে বড় কথা, সে দিনে দুপুরে কম্পিউটার চুরি করেছে। বললাম, দ্বিতীয় প্রশ্ন, আপনি আজ সকালে মিসেস ব্যানার্জিকে অমন ভয় দেখিয়ে তার কোম্পানি অফিসে যেতে বললেন, না গেলে নাকি সর্বনাশ হবে, কিন্তু তেমন কোনো আভাস মিসেস ব্যানার্জির কাছে এখনো পাইনি। ব্যাপারটা কি? কর্নেল হাসলেন। কম্পিউটার চুরির সুযোগ দিয়েছিলাম চোরকে, জাস্ট আ শর্ট অফ ট্র্যাপ। তবে তখনও জানতাম না কে যন্ত্রটা চুরি করবে। শুধু বুঝতে পারছিলাম যন্ত্রটা চুরি যাবেই, এবং চুরি গেলে আমার থিওরি সঠিক প্রমাণিত হবে। আই ওয়াজ কারেক্ট। শ্রীলেখা ফিরে এলেন। তাকে খুব আড়ষ্ট দেখাচ্ছিল। মৃদু স্বরে বললেন, আমার খুব অস্বস্তি হচ্ছে কর্নেল সরকার, আপনি বলুন এবার কি করা উচিত? কর্নেল চোখ বুজে একটু ভেবে নিয়ে বললেন, এক ঢিলে দুই পাখি মারা পড়বে, যদি আপনি একটু ট্যাক্টফুল হন। বলুন কি করব? আপনার কর্মচারী শেখর কাল যথারীতি অফিসে যাবে, তার গা ঢাকা দেওয়ার কারণ নেই। আপনি কিন্তু তার সঙ্গে স্বাভাবিক আচরণ করবেন। তারপর সুদেষ্ণার কম্পিউটার চুরির কথা তাকে বলবেন। সেই সঙ্গে এও জানিয়ে দেবেন আপনি কম্পিউটারের ফার্স্ট কিওয়ার্ড ব্রেড এবং তা থেকে ঘড়ির পিছনে খোদাই করা নাম্বারের সাহায্যে মিস্টার ব্যানার্জি দুটো গোপন ডেটা উদ্ধার করেছিলেন। আপনি ডেটা দুটো বুদ্ধি করে মুছে দিয়েছিলেন। তারপর চোরাচালানি হিরে আপনি খুঁজে পেয়েছেন। শ্রীলেখা চমকে উঠেছিলেন। সে কি বলে সোজা হয়ে বসলেন। কর্নেল গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আপনি শেখরের সঙ্গে পরামর্শের ভান করবেন। আপনি বলবেন চোরাই হিরে কিভাবে বিক্রি করা যায় বুঝতে পারছেন না, তাই আপনার কোম্পানি ট্রেড কনসালটেন্ট BR সোমের সাহায্য চান। ওকে? শ্রীলেখা অবাক চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। হালদার মশাই নড়ে বসলেন। কন কি? আমিও বললাম, সোম হিরেগুলোর জন্যই এত কাণ্ড করলো, আর শেষ অবধি তাকেই হীরের কথা বলতে যাওয়ার মানে হয়? কর্নেল আমাদের কথায় কান না দিয়ে বললেন, মিসেস ব্যানার্জি, আপনি কাল সঙ্গে হিরেগুলো নিয়ে যাবেন। শেখরের সঙ্গে পরামর্শর ভান করার পর ফোনে সোমকে জানাবেন একটা জরুরি ব্যাপারেই তার কাছে যাচ্ছেন। সোম অফিসে থাকবে শিওর, কারণ সে মণিহারা ফোনি, ফোনির জন্য সে মরিয়া। সুলেখা একটু চুপ করে থাকার পর বললেন, তারপর? তারপর তার অফিসে হিরেগুলো ব্রিফকেসে ভরে নিয়ে যাবেন, সঙ্গে শেখরকে নেবেন। শেখরকে যা যা জানিয়েছেন তাকেও তাই জানাবেন। হিরেগুলো বিক্রির ব্যবস্থা করতে বলবেন। সে সেগুলো দেখতে চাইবে, আপনি তাকে হিরেগুলো দেবেন। ওকে? সুলেখা আসতে বললেন, আপনার প্ল্যানটা বুঝতে পারছি না। কর্নেল হাসলেন। এক ঢিলে দুই পাখি বধ, প্লিজ ডোন্ট ওয়ারি। বলে উনি উঠে দাঁড়ালেন। তারপর উইশ ইউ গুড লাক বলে পা বাড়ালেন। আমরা কর্নেলকে অনুসরণ করলাম। গাড়িতে উঠে হালদার মশাই উত্তেজনা বসে আবার অ্যাক্টিভ নস্যে নিলেন। তারপর আপন মনে বলেন, এক ঢিলে দুই পাখি বধ, কিন্তু আমার বিজ্ঞাপনের ফান্দে পা দিল না। পরদিন সকালে সল্টলেক থেকে কর্নেলকে ফোন করলাম। ষষ্ঠী বলল, বাবা মশাই বাইরে গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। আবার দুপুরে ফোন করলাম। ষষ্ঠী বলল, হালদার মশাই এসেছিলেন, বাবা মশাইয়ের জন্য বসে থেকে থেকে টায়ার হয়ে চলে গেছেন। আমিও টায়ার হয়ে যাচ্ছি ষষ্ঠী। ষষ্ঠী বলল, হয়তো পাখিটাকে খোঁজে গেছেন, বাবা মশাইকে তো জানেন। না ষষ্ঠী, উনি পাখি মারতে গেছেন, ফিরলে আমাকে ফোন করতে বলো যেন। ষষ্ঠী হাসতে হাসতে অস্থির হচ্ছিল। ফোন রেখে দিলাম। কর্নেলের টেলিফোন পেলাম দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে। তখন প্রায় 2:30 বাজে।
বললেন, ডার্লিং, এক ডিলে দুই পাখি বধ হয়েছে। সোম আর তার চেলা শেখর ধরা পড়েছে। কাস্টমস অফিসাররা এবং ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসাররা সাদা পোশাকে তৈরি ছিলেন। যাই হোক, কুখ্যাত আন্তর্জাতিক স্মাগলারকে বমাল ধরিয়ে দেওয়ার জন্য শ্রীলেখা ব্যানার্জি সেন্ট্রাল গভর্নমেন্টের সুনজরে পড়লেন। এতে ওর ব্যবসা বৃদ্ধি হবে। আর সুশান ওরফে সুদেশনা ধরা পড়েছে সোমের লেক ভিউ রোডের বাড়িতে। হ্যাঁ, সেই কম্পিউটার সহ। আচ্ছা ছাড়ি, ফুল স্টোরির জন্য চলে এসো। ফোন রেখে তখনই হন্তদন্ত লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। দৈনিক সত্যসেবক পত্রিকা আগামীকাল একটা চাঞ্চল্যকর এক্সক্লুসিভ স্টোরি ছাপতে পারবে। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে কুয়াশার রং নীলের শেষ পর্ব। আগামী দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।